আমজাদ হোসেন আশরাফি আজ কৃষ্ণনগর ইউনিয়নকে যেমনি ভাবে একটি সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন, চ্যালেঞ্জ করেছেন তিনি ওপেন ময়দানে দাঁড়িয়ে। 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ করেন, আমি তার দায়িত্বশীল হিসেবে বলছি, যদি প্রমাণ করতে পারেন 4 বছর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়ে 1 টাকার দুর্নীতি করেছে, সে এখানে নমিনেশন পাবে না, আমিও আমার দলের নেতৃত্বে থাকবো না। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার 4 বছরের চেয়ারম্যানিতে আপনারা তদন্ত করেন, ইউনু মহোদয়কে জিজ্ঞাসা করেন, এসিলেন মহোদয়কে জিজ্ঞাসা করেন, আমার সহযোদ্ধা আরো 20 জন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, আমার পরিষদে আরো 12 জন মেম্বার আছেন, সচিব আছেন, আপনারা তদন্ত করে দেখেন, চুলচারা বিশ্লেষণ করে দেখেন, আমজাদ হোসেন আশরাফির নামে 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস বিবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, নবীনগরের মাটি ও মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের দায়িত্বশীল, সর্বস্তরের প্রাণপ্রিয় আমার নেতাকর্মী ও সম্মানিত নবীনগর উপজেলাবাসী, আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে একটি প্রান্তিক অঞ্চলে প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রতিকূল পরিবেশেও বিপুল পরিমাণ মানুষ আজ এই সমাবেশে একত্রিত হয়ে আপনারা বার্তা দিয়েছেন পরিবর্তনের বার্তা, আপনারা বার্তা দিয়েছেন যে আগামীর বাংলাদেশ ন্যায়পন্থী, ইনসাফপন্থী আলেম ওলামাদের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের এই সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সকল বীর যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত, 2009 সালের পিলখানা ট্র্যাজেডি থেকে 2013 সালের শাপলা চত্বর পর্যন্ত যে সকল বীর শহীদানদের রক্তের উপর আজকের এই নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন আমরা দেখছি, সেই সকল বীর শহীদান এবং তাদের আপনজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা বলতে চাই, বাংলার মানুষ অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক ত্যাগ এবং কোরবানির পর আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা 1905 সালে আমাদের এই পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কলকাতার আধিপত্য থেকে স্বাধীনতা লাভ করবার জন্য বঙ্গভঙ্গ করেছিলাম। দুর্ভাগ্য আমাদেরকে পিছু ছাড়েনি। আমরা আমাদের সেই অর্জনের কিছুদিনের মধ্যে আবার ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গভঙ্গ রদ করে এই পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, যার জবাব এদেশের মানুষ দিয়েছিল ব্যালটের মাধ্যমে। 1947 সালে দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে এই জনপদের মানুষ একটি স্বাধীন, স্বকীয়, নিজেদের আদর্শের এবং নিজেদের অনুভূতির উপর নিজেদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার লক্ষ্যে একটি ভিন্ন দেশ গড়ে তোলে। তাদের স্বপ্ন ছিল এদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। এদেশের মানুষের স্বপ্ন ছিল 47 সালে যে তারা ইসলামের সোনালী শাসন ব্যবস্থা উপহার পাবে। কিন্তু আবারও এই জাতির সঙ্গে প্রতারণা করা হলো। 47-এর পর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছর পর্যন্ত শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, অধিকারের নামে আমাদের উপর জুলুম
গাদ্দারি করেছে। তাই গাদ্দারির পরিণাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঝাঁটা পেটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল 71-এর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর এবার বুঝি আমরা একটু স্বস্তিতে, একটু শান্তিতে, একটু অধিকার নিয়ে, একটু সম্মান মর্যাদা নিয়ে মনে হয় আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। 71 থেকে 2024 সাল বাংলাদেশকে যারাই শাসন করেছে তারা আমরা দেখেছি লক্ষ্য করে বিদেশি আধিপত্যবাদের কাছে তারা মাথা নত করে বাংলার মানুষের অধিকারকে তারা বিকিয়ে দিয়েছে। এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশে সংবিধানে স্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করবার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে। মুখরোচক স্লোগান পরিবর্তন হয়েছে, শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক দলের দলীয় প্রতীক আর দলীয় মার্কার পরিবর্তন হয়েছে, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই করতে করতে আসলো আমাদের 2024 সাল। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরকে নিজেদের রক্ত দিয়ে রঞ্জিত করে বাংলার পবিত্র রাজধানীকে ধুয়ে মুছে পাক সাফ করেছিল। এদেশটাকে সুন্দর সোনালী দেশ, সোনার মদিনার আদলে সবুজ বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ জনতা শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। কিন্তু তাদেরকে রক্ত দিয়ে ফিরে আসতে হয়েছিল। সেদিনই আমরা বলেছিলাম শাপলা চত্বর থেকে আমরা পালিয়ে যাইনি, বরং শাপলা চত্বর থেকে এক নতুন চেতনা নিয়ে বাংলার 56,000 বর্গ মাইলে আমরা ছড়িয়ে পড়েছি। 2024-এর বিপ্লব হলো, 2024-এর বিপ্লব হলো এদেশের 4 কোটি ছাত্র জনতা বৈষম্য বিরোধী এক বাংলাদেশ গড়বার জন্য তারা হাতে হাত রাখলো। স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে কওমি মাদ্রাসা পর্যন্ত বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লব সাধন করলো। সকলে বসেন, আজান হোক, আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই 2024 সালের বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করেছে, এর মধ্যে দেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন শিক্ষাঙ্গনের ছাত্ররা সহ নিঃস্বার্থভাবে এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যখন দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করে তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে এটা তো কোটা বিরোধী আন্দোলন, তো তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছো? তোমাদের তো আর কোটা থাকলেই কি না থাকলেই কি? আমাদের মাদ্রাসার ছেলেরা তখন জবাব দিয়েছিল, আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলনে আসি নাই। আমার ভাইদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, ওই বিশ্ববিদ্যালয়ের, ওই কলেজের ছাত্রদেরকে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। আমি বলতে চাই, এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ অযুত সম্ভাবনাময় একটা দেশ। এই দেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন,
এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল। আপনারা লক্ষ্য করে দেখবেন, তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা। প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোনো একটা সরকারি খাত থেকে দেশের কোনো উন্নয়ন হয় না, লাভ হয় না। আজকে রেল যে দেখেন সরকারি খাত দুর্নীতিগ্রস্ত, লাভ হয় না। বিমান দেখেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কোনো লাভ হয় না। অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয়, প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায়, ফ্লাইট চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, লাভ করে। সরকারি খাত যখন সেই বিমান চালায়, লস হয়। প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয়, সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয়। প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয়, মুনাফা হয়। সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা। কারণটা কি? কারণ একটাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত 55 বছর পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনা করেছে দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারে নাই। আমি আপনাদেরকে ইমানদারির সাথে একটা প্রশ্ন করব, আপনারা আমাকে না, নিজের বিবেককে জবাব দিবেন। বলেন তো, বাংলাদেশের সরকারি অফিস আদালতে যে আপনারা যদি কাজ করতে যান, ঘুষ ছাড়া, কোনো উৎকোচ ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা পান বলেন? এটা অর্থাৎ আপনারাই বলছেন 1% কাজও পাওয়া যায় না। কারণটা কি? কারণ একটাই, অব্যবস্থাপনা। কারণ একটাই, সরকারগুলো একেবারে আকণ্ঠ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত থাকে। তাই এই দেশে যা উন্নতি হয়েছে দেশের জনগণের নিজেদের মেহনত এবং পরিশ্রমের ফসল। আমার দেশের গার্মেন্টসে আমার বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসে কাজ করে, তারা মেহনত করে উপার্জন করে। আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল, ডাল, তেল, নুন কিনতে যায়, সেখান থেকে ভ্যাট কেটে সরকারের কোষাগার ভরা হয়। আমার বিদেশের বসবাসরত প্রবাসী ভাইয়েরা রক্ত পানি করে দেশে রেমিটেন্স পাঠায়, আর আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়। বলেন, গরিবরা মেহনত করে দেশ উন্নয়নের জন্য, শিল্পপতি, বড় লোকরা আর বড় বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে রাখে।